আজ আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় অংশ ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি এই বিষয়ে ধ্বনির আগম সম্পর্কে পড়ব। এর আগের ভিডিওতে ধ্বনি লোপ সম্পর্কে আলোচনা হয়েছে। বলেছিলাম ধ্বনি লোপ মানে ধ্বনির লোপ পাওয়া বা চলে যাওয়া। ঠিক যেভাবে লোপ পাওয়া নিয়ে আমরা আলোচনা করেছি, একইভাবে আলোচনা করব ধ্বনির আগম সম্পর্কে। আগম মানে হলো আসা, অর্থাৎ ধ্বনি আসবে। আগের যেটা ছিল ধ্বনি লোপ পাওয়া বা চলে যাওয়া, এখানে ধ্বনির আগম, আগম মানে ধ্বনি আসবে। ধ্বনির আগম প্রধানত দ্বিবিধ, মানে দুরকমভাবে ধ্বনি আসতে পারে। কি কি? স্বরধ্বনির আগম, ব্যঞ্জন ধ্বনির আগম। স্বরধ্বনি কিভাবে আসবে আর ব্যঞ্জন ধ্বনি কিভাবে আসবে, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ধ্বনির আগম দুরকম হতে পারে, স্বরধ্বনির আগম ঘটতে পারে আর ব্যঞ্জন ধ্বনির আগম ঘটতে পারে। প্রথমে আলোচনা করা হবে স্বরধ্বনির আগম কি কি পদ্ধতিতে হতে পারে। স্বরধ্বনির আগম বলতে কি বুঝি? যেটাকে ছোট কথায় বলা হয় স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে, মাঝে কিংবা শেষে স্বরধ্বনির আগম হলে তাকে বলা হয় স্বরাগম। তার মানে স্বরধ্বনি কোন কোন জায়গায় আসতে পারে? প্রথমে, মাঝে অথবা শেষে। ঠিক যেভাবে ধ্বনি লোপ আমরা পড়েছিলাম, প্রথমে লোপ পেতে পারে, মাঝে লোপ পেতে পারে, শেষে লোপ পেতে পারে, ঠিক একইভাবে এখানে আমরা আগমের ক্ষেত্রে দেখব স্বরধ্বনির আগম প্রথমে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকেই বুঝে যাচ্ছি যে স্বরাগম হচ্ছে তিন রকম ভাবে। না, উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে, মাঝে কিংবা শেষে স্বরধ্বনির আগম হলে তাকে বলা হয় স্বরাগম। এই যে তিনটে রীতিতে হচ্ছে, কি কি রীতি তাহলে এলো? সংজ্ঞা থেকেই চলে আসছে। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। এই তিনটে নামের মধ্যে বোঝা যাচ্ছে যে আদি মানে শুরুতে স্বরের আগম হবে, মাঝখানে বা মধ্যে স্বরের আগম হবে, অন্তে মানে শেষে স্বরের আগম হবে। আদি স্বরাগম কাকে বলে? না, আদি মানে হচ্ছে প্রথম। আদি স্বরাগম বলতে উচ্চারণে শব্দের প্রথমে স্বরধ্বনি আসে, এটাই বোঝানো হয়েছে। যদি শব্দের প্রথমে স্বরধ্বনি আসে তাহলে তাকে বলা হবে আদি স্বরাগম। কিরকম? আমরা অনেক সময় উচ্চারণ করতে গেলে দেখি স্টেশন, স্টেশন, এইভাবে উচ্চারণ হয়। তাহলে কি এলো? হর্ষই। আদিতে মানে শুরুতে হর্ষই এলো, যেটা স্বরের বা স্বরধ্বনির আগম ঘটল। স্কুল, স্কুল, হর্ষই এলো। হর্ষইটা আদিতে স্বরাগম হলো বা স্বরধ্বনির আগম হলো বা এলো। স্টেট, এস্টেট, স্টেট থেকে এস্টেট, এ স্বরধ্বনির আগম হলো। তাহলে আমরা বলতে পারি যে শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকায় উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগম হয়, একে বলা হয় আদি স্বরাগম। শব্দের প্রথমে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, সেটা উচ্চারণ করতে সুবিধার জন্য আদিতে স্বরধ্বনির আগম হয়, একে বলা হয় আদি স্বরাগম। এবার চলে আসছি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম কিরকম তার চেহারাটা? যেমন আমরা যদি উচ্চারণ করি, মানে মধ্যে স্বরধ্বনির আগম ঘটাকেই বলা হবে মধ্য স্বরাগম। যেমন ফুল স্টপ, ফুল স্টপ। ফুল স্টপ ল ছিল, উচ্চারণের সময় বলে দিলাম ফুল স্টপ, লয়ে হর্ষও চলে এলো, তাহলে হর্ষটা মাঝখানে ঢুকলো। তাই
শব্দের মধ্যে যখন স্বরধ্বনির আগম ঘটে তখন তাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। স্বরভক্তি বা বিপ্রকর্ষ হল যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরাগমের উৎকৃষ্ট উদাহরণ। অর্থাৎ স্বরভক্তি বা বিপ্রকর্ষ এই নামটা নতুন পেলে একটু ফিরে যাই আগের পড়ায়। দেখো এখানে আমরা পড়েছিলাম লোপ, ধ্বনি লোপের ক্ষেত্রে মধ্যস্বরের লোপ যখন পড়ছি, এই মধ্যস্বরটা একটু গুরুত্বপূর্ণ, দেখে রাখো। মধ্যস্বরের লোপ হওয়ার পাশাপাশি অবস্থিত দুই ব্যঞ্জন নিকটবর্তী হলে, মানে কাছাকাছি চলে এলে, মাঝখানে স্বরবর্ণটা চলে গেল, তার ফলে দুদিকে যে ব্যঞ্জন ছিল সেটা কাছাকাছি এলো, নিকটবর্তী হলে বা ক্ষেত্র বিশেষে যুক্ত হলে তাকে সম্প্রকর্ষ বলে। আর সম্প্রকর্ষ বিপ্রকর্ষের বিপরীত রীতি। এখান থেকে তাহলে প্রশ্ন আসছে কি বিপ্রকর্ষ কি? ঠিক এর উল্টোটা, এখানে লোপ হয়েছিল, এখানে আগম হচ্ছে, অর্থাৎ মাঝখানে স্বরধ্বনি যুক্ত হচ্ছে। তাহলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, এই বিপ্রকর্ষের আরেকটা নাম হলো স্বরভক্তি। তাহলে বিপ্রকর্ষ স্বরভক্তি মানে হচ্ছে আগম, মাঝখানে স্বরধ্বনির আগম, আর সম্প্রকর্ষ হলে চলে যাওয়া বা লোপ পাওয়া স্বরধ্বনির মাঝখান থেকে। এখানে আমরা পড়ব আগমের কথা। স্বরভক্তি বা বিপ্রকর্ষ হলো যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরাগমের উৎকৃষ্ট উদাহরণ, অর্থাৎ মাঝখানে স্বরধ্বনির আগম ঘটবে। আমরা এখানে জেনে নিই, ভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। স্বরভক্তি বলছে বিভাজন, মানে ভেঙে ভেঙে দেওয়া। স্বরভক্তির অর্থ হলো স্বর সহযোগে বিভাজন, অর্থাৎ স্বরধ্বনি আসবে, এসে দুটো বর্ণকে ভাঙবে। বিপ্রকর্ষর এর অর্থ দূরবর্তী হওয়া। বিপ্রকর্ষ এর মানে হচ্ছে দূরবর্তী হওয়া, মানে দূরে চলে যাবে, ভেঙে দিলে তারা দূরে চলে যাবে, মাঝখানে একটি বর্ণ বসে যাচ্ছে। সুতরাং স্বরভক্তি বা বিপ্রকর্ষ যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দূরবর্তী করে তার মাঝে স্বরধ্বনির আগম ঘটায়। এই হলো কথা, যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ কি করে না, যুক্ত ব্যঞ্জনকে প্রথমে ভেঙে দূরে পাঠায়, মাঝখানে স্বরধ্বনি ঢুকে যায়। কিরকম? ধর্ম, ধরম, যদি আমরা এটাকে একটু ভেঙে উচ্চারণ করি, ধ, অ, র, ম, অ, ধর্ম, তার থেকে আসছে ধরম, ধ, অ, র, অ, ম, অ। তাহলে এই অটা যোগ হলো। আরেকবার দেখে নিই, ধর্ম, ধ, অ, র, ম, অ। আর যখন আমরা বলছি ধরম, ধ যোগ অ, এর উচ্চারণ আসছে ধ, র, র যোগ অ, এই অটা এখানে ছিল না, যেটা এখানে এলো, ম, অ। তাহলে এই মাঝখানে একটা অ স্বরধ্বনি বসলো এবং র আর মকে আলাদা করে দিল বা দূরে পাঠিয়ে দিল। যেহেতু দূরে পাঠিয়ে দিল, এটাকে বিপ্রকর্ষ বলা যায়। আর এর মাঝখানে যেহেতু স্বরধ্বনি এলো, স্বর সহযোগে এটার বিভাজন হয়ে গেল, তাই এটাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলা হচ্ছে। তাহলে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ কাকে বলে? অনেক সময় এটা সংজ্ঞা আসে 1 নম্বরের, একটু ভালো করে দেখে নাও। সহজ করে উচ্চারণের উদ্দেশ্যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনার ঝোঁক হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। তাহলে মধ্য স্বরাগম বা মাঝখানে স্বরধ্বনির আগম, এই 3টে নাম আছে, স্বরভক্তি, বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম। খুব ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা। সহজ করে উচ্চারণের উদ্দেশ্যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনার ঝোঁক,
তাই হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ শব্দকে শ্রুতি মধুর করে। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা ভাষায় এই রীতির প্রচলন ছিল। আমরা কিছু শব্দ দেখে নিই। রত্ন, তার থেকে রতন, রতন। লগ্ন, গয়ে নয় ছিল, লগন, লগন। প্রাণ থেকে পরাণ। এইভাবে এগুলো অ ভেতরে এসছে, আবার হর্ষই মাঝখানে এসেছে। আমরা এমন উদাহরণ একটা দেখে নিই, বর্ষণ, বরিশন, হর্ষই এলো, হর্ষও মাঝখানে এসেছে। কিরকম তার উদাহরণ? মুক্তা, মুকুতা, কয়ে হর্ষ হয়ে গেল। এ মধ্যস্বরাগম হয়েছে এর, এ। শ্রাদ্ধ, ছেরাদ্দ, ছে একার, ছেরাদ্দ। ট্রেন, টেরেন, রয় একার। ও, এটাও মধ্যস্বরাগম হয়েছে। কিভাবে দেখো, মুর্গ থেকে মোরগ, মুর্গ থেকে মোরগ, মো, ও আসছে। এই গেল মধ্যস্বরাগমের বিভিন্ন রীতি। কি কিভাবে মধ্যস্বরাগম আসে? অ, হর্ষই, হর্ষ, এ, ও। পাঁচটা স্বরবর্ণ, স্বরধ্বনি আমরা দেখতে পাচ্ছি যে শব্দের মধ্যে বসে, যুক্ত ব্যঞ্জনের মাঝে বসে ব্যঞ্জন দুটির মাঝে দূরত্ব তৈরি করে। এইভাবে মধ্যস্বরাগম হয়। অ, হর্ষই, হর্ষ, এ, ও। এবার চলে আসছি অন্তস্বরাগম। অন্ত মানে শেষ, তাহলে শব্দের শেষে স্বরধ্বনির আগম হলে তাকে বলা হবে অন্তস্বরাগম। যেমন উদাহরণ, পথ্য, পথ্যি। পথ্য ছিল, পথ্যি, ই আসছে, শেষে স্বরধ্বনির আগম ঘটছে। লিস্ট থেকে হলো লিস্টি, ই আসছে, অন্তে স্বরধ্বনির আগম ঘটল, তাই অন্তস্বরাগম হলো। এবারে চলে আসছি ব্যঞ্জন ধ্বনির আগম। কিভাবে? ঠিক একইভাবে ব্যঞ্জন ধ্বনির আগম হবে। শব্দে ব্যঞ্জন ধ্বনির আগম হয় 3 রীতিতে। কি কি? আদ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা মিল দেখো, লোপ পাওয়া হোক আর আগম বা আসা হোক, 3টে পদ্ধতিতে হয়। সবার ক্ষেত্রে এটা কমন ফ্যাক্টর, হয় শুরুতে, নয় মাঝে, নয় শেষে, আদ্যে, মধ্যে, অন্তে। লোপও হয়, আগমও হয়। তো ব্যঞ্জন ধ্বনির আগম 3টে রীতিতে হচ্ছে। সেই 3টে রীতি হলো আদ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম। এছাড়া আরেকটা আমরা পাবো শ্রুতি ধ্বনি, সেটা পরে আসছি। প্রথমে দেখে নিই উদাহরণ, ব্যঞ্জনাগম কিভাবে হয়। আদ্য ব্যঞ্জনাগম অর্থাৎ শুরুতে ব্যঞ্জনের আগমন। শব্দের প্রথমে ব্যঞ্জনের আগম হলে তাকে বলা হয় আদ্য ব্যঞ্জনাগম। যেমন উদাহরণ, সবসময় একটা কথা বলে রাখি প্রসঙ্গে, সংজ্ঞা যদি দেয় যে আদ্য ব্যঞ্জনাগম কাকে বলে, সংজ্ঞা দিয়ে উদাহরণ অবশ্যই দেবে। যখনই ব্যাকরণে তোমরা সংজ্ঞা দেবে, উদাহরণ চাক বা না চাক, তোমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে দেবে যেটা ঠিক দিতে পারবে। এরকম প্রত্যেকটা সংজ্ঞার, এখানে যতগুলো আমরা সংজ্ঞা পড়লাম, সংজ্ঞার একটা করে উদাহরণ একটু মনে রেখো। আদ্য ব্যঞ্জনাগম কিরম হচ্ছে? ওঝা, ও ছিল, হয়ে গেল তার থেকে রোজা, র চলে এলো। তাহলে আদ্যে মানে শুরুতে র এসে গেল, যেটা ব্যঞ্জনাগম হলো। এবারে দেখো মধ্য ব্যঞ্জনাগম।
মানে মাঝখানে, শব্দের মধ্যে আসবে, শব্দের মধ্যে ব্যঞ্জনের আগম, এটাকে বলছে মধ্য ব্যঞ্জনাগম। কি উদাহরণ? ইঁদুর ইন্দুর, দন্তের ন ঢুকলো। ইঁদুর ইন্দুর, দন্তের ন আসছে। তাহলে এখানে মাঝখানে বা মধ্যে ব্যঞ্জনের আগম ঘটেছে, যেটা হচ্ছে দন্তের ন। এবারে দেখা যাক অন্ত ব্যঞ্জনাগম। অন্ত মানে শেষে, শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনির আগম হয়, তাহলে পরে তাকে বলা হবে অন্ত ব্যঞ্জনাগম। কিরকম? জমি জমিন, খোকা খোকন, দেখুন ন আসছে। এই যে ন আসছে মানে শেষে ব্যঞ্জন বর্ণ এলো, এটাকে বলা হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। এরপরে চলে আসছি শ্রুতি ধ্বনি। শ্রুতি ধ্বনি দ্বিবিধ। শ্রুতি, শ্রুতি মানে কি? শোনা। আমরা কিভাবে শুনি, সেই শোনার একটা পদ্ধতি আছে। সেই শোনার পদ্ধতিটা হচ্ছে দুরকম শুনি। কি শুনি? উন্তস্ত শ্রুতি আর বশ্রুতি। উন্তস্ত শ্রুতি কি? খেয়াল করো, উদাহরণের মাধ্যমে আলোচনা করছি। চা এর, চা অ এর, চায়ের। তাহলে চায়ের কথাটা বলতে গেলে চা এর, তার থেকে মাঝখানে ঢুকে পড়ে আমরা যখন বলি তখন শুনতে এমন লাগে মাঝে যেন একটা উন্তস্ত চলে আসে। চায়ের, চা এর আমরা বলি না, আমরা বলি চায়ের। তো এই যে চায়ের উন্তস্ত কানে শুনতে লাগছে। আবার যখন আমরা এমন বলি ভাইয়ের, আমরা কিন্তু ভাইয়ের বলি না, বলি ভাইয়ের, মানে ভাইয়ের, একটা উন্তস্তয়ের শ্রুতি সৃষ্টি হয়। এই উন্তস্ত শ্রুতি প্রকৃতপক্ষে অন্তস্থ বা উন্তস্ত শ্রুতি, অর্থাৎ শব্দের মধ্যে, অন্তস্থ মানে শব্দের মধ্যে উন্তস্তটা শুনতে পাওয়া যায়, এটাকেই বলা হয় অন্তস্থ শ্রুতি। তাহলে পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে একটি থেকে আরেকটিতে স্বচ্ছন্দে যাওয়ার জন্য মাঝে সেতুর মতো একটি অন্তস্থ উন্তস্তয়ের আগম হয়, এটাকেই উন্তস্থ শ্রুতি বলে। অর্থাৎ পাশাপাশি যদি দুটো স্বরধ্বনি থাকে, শর্তটা কি? পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে একটি থেকে আরেকটিতে স্বচ্ছন্দে যাওয়ার জন্য মাঝে সেতুর মতো উন্তস্ত কাজ করে। আরেকবার দেখে নি। চা, চয়ে আকার, এই আকারটা আ স্বরধ্বনি, এর, এটাও স্বরধ্বনি। এই আ থেকে এতে যেতে গেলে মাঝখানে একটা উন্তস্ত শ্রুতি সৃষ্টি হচ্ছে, এটাকে বলছে উন্তস্ত শ্রুতি, যেটা উন্তস্তটা সেতুর মতো কাজ করছে। এবারে চলে আসছি বশ্রুতি। বশ্রুতি কি? খেয়াল করো, পা আ, পা ব আ, তার থেকে আসছে পাওয়া। তাহলে পাওয়া উচ্চারণ করতে গেলে পা আ, পয়ে আকার আছে, এখানেও আ, দুটোই স্বরধ্বনি। মাঝখানে যেন একটা উচ্চারণ হচ্ছে বা সেতু রচনা করছে পা আর আ, মানে পয়ে আকার আর এই আকার, এই দুটো স্বরধ্বনি পরপর যে উচ্চারণ হবে তার মাঝখানে একটা ব্যঞ্জনের উচ্চারণ চলে আসছে ব। সেটা ব্যঞ্জন বললে ভুল হবে, এখানে একটা ও, পাওয়া। আমরা বটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু পাওয়া বলি না, আমরা বলি পাওয়া। তো সেখানে অন্তস্থ বয়ের প্রভাবে ওয়ে ধ্বনির আগম হয়। পাওয়া, ওয়ে, পাওয়া, এই ও অন্তস্থ এই ধ্বনির আগম হয়।
এরকম খা, খাওয়া, খাওয়া। আমরা যখন খাওয়া কথাটা বলি, আসলে খা আর আ, ক্ষয়ে আকার আর আকার, এই দুটোর মাঝখানে যেন একটা বয়ের উচ্চারণ হয়ে যায়, হয়ে আমরা উচ্চারণ করি খাওয়া। এইগুলোকে বলা হয় ব শ্রুতি, অর্থাৎ মাঝখানে যেন একটা ব আসার ফলে একটা ওয়ের উচ্চারণ হচ্ছে। খাওয়া, যাওয়া, পাওয়া, একটা বয়ের উচ্চারণ। দেওয়া, বয়ের উচ্চারণ আসছে। ব শ্রুতি প্রকৃতপক্ষে অন্তস্থ ব শ্রুতি, ভেতরে উচ্চারণ হয়, অন্তস্থ, ভেতরে। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে একটি থেকে আরেকটিতে স্বচ্ছন্দে যাওয়ার জন্য মাঝে সেতুর মতো একটি অন্তস্থ বয়ের আগম হয়, একেই বলা হয় ব শ্রুতি। আরেকবার দেখিনি সংজ্ঞাটা। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে ঠিক আগেরটার মতন একটি থেকে আরেকটিতে স্বচ্ছন্দে যাওয়ার জন্য মাঝে সেতুর মতো একটি অন্তস্থ বয়ের আগম হয়, একেই বলা হয় ব শ্রুতি। আমি আবারও বলছি যে তোমরা যখন যে কোনো সংজ্ঞা লিখবে, সংজ্ঞা লেখার পরে তোমাদের কাছে চাওয়া হোক বা না হোক, উদাহরণ একটা করে অবশ্যই দেবে। প্রত্যেক ক্ষেত্রে সংজ্ঞা লিখে উদাহরণ অবশ্যই দেবে। তোমাদের প্রশ্ন আসে এমসিকিউ বা এসিকিউতে 1 নাম্বারের গ্রামার থেকে, সংজ্ঞা দিতেই পারে। সংজ্ঞা দিলে পরে তোমরা উদাহরণ দেবে, তাহলে পরে ফুল মার্কস 1-এ 1 যদি সংজ্ঞাটা ঠিকঠাক থাকে। আজকের মতন এখানেই শেষ করছি।